নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। বর্ধমানে আজকে আমার দ্বিতীয় দিন, আর সকাল সকাল আপনাদেরকে সাথে নিয়ে ওই 7টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। আমি, পাকুম আর ওর ঠাকুমা তিনজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের সাথে অবশ্য ওর কাকা আছে, কাকা বাইক নিয়ে যাচ্ছে। আমরা চললাম পাকুমকে নিয়ে একটু ডাক্তার দেখাতে। আসলে আমাদের পাকুমের প্রায় 11 মাস বয়স হয়ে গেছে, কিন্তু ওর ওজনটা না লাস্ট 3 মাস ধরে ওই একই জায়গায় ঘোরাফেরা করছে। সেরকমভাবে কোনো গ্রোথই নেই। হয়তো ওই 50 গ্রাম বাড়ে বা অসুখ হলে 100 গ্রাম কমে যায়, মানে এই রকম হচ্ছে। যার জন্য ভাবলাম এই বর্ধমানে যখন এসেছি, এখানে তো প্রচুর ভালো ভালো ডাক্তার আছে, তাই সেখানে কোনো একটা ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে যাই। ওর কাকা আবার মেডিকেল লাইনের সাথে যুক্ত, প্রচুর ভালো ভালো ডাক্তারের সাথে পরিচয় আছে। তাই ওর কাকাই আমাদেরকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। ডাক্তারবাবুর কাছে এসে আমরা বসে আছি। আমাদের নাম ছিল 12তে, কিন্তু এখানে না এত গরম লাগছিল। লাস্ট দুদিন তো ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে আবার এত রোদ উঠেছে যে পাকুম ভীষণ বিরক্ত হচ্ছিল। আর আমার হাতে তো সবসময় একটা ছোট পাখা থাকেই, ওটা দিয়েই তখন ওকে একটু হাওয়া দিচ্ছিলাম। ডাক্তার ওকে দেখে বলল ওর নাকি একটু অপুষ্টির প্রবলেম হয়েছে। যাই হোক, ডাক্তারবাবু অনেক ওষুধপত্র দিয়েছে। তারপর বাড়ি আসার পর পাকুম বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিল। তারপরে ওকে স্নান করিয়ে রেডি করে আমরাও রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। পাকুম তো আমাদের অ্যাকোয়াগার্ডের জল খায়, কিন্তু মামাদের তো অ্যাকোয়াগার্ড নেই। আবার বারবার ওই গ্যাসের জল ফুটিয়ে সেই জল ঠান্ডা করে খাওয়াতেও একটু সমস্যা হচ্ছিল। তাই মামিকে বললাম দুটো মিনারেল ওয়াটারের বোতল আনতে। মামি একটাই ঠান্ডা এনে দিয়েছে আর একটা নর্মাল টেম্পারেচারের, দুটো অল্প একটু করে মিশিয়েই পাকুমকে দেব। এখন আমরা আপাতত যে মন্দিরের দিকে যাচ্ছি, এই মন্দিরটা কাঞ্চননগরে। এর আগে মামুনি 2বার এসেছিল, কিন্তু সেই সময় মামুনি আমাকে বলেছিল মন্দিরটা না ভীষণ সুন্দর দেখতে। সবথেকে অদ্ভুত ব্যাপার কি জানেন, এই মন্দিরটা যে অঞ্চলে, সেই অঞ্চলটা আর যতগুলো যা বাড়ি আছে ম্যাক্সিমাম সবই ওই নীল আর সাদা রঙেরই ছিল। যার জন্য এই জায়গাটা এত ভালো দেখতে লাগছিল। আর সত্যি কথা বলতে এই এলাকাটা না ভীষণ সাজানো গোছানো ছিল। দুপুরে আমরা এই মন্দিরটাতেই ভোগ খাবো। আর ভোগ খাওয়ার জন্য আগের দিন আমরা টিকিট কেটেই নিয়েছিলাম কার্জন গেটের ওইখান থেকে। এই দেখুন, আমরা চলে এসেছি মন্দিরের সামনে। আর এই মন্দিরের পাশে একটা জানেন তো বৃদ্ধাশ্রম আছে। আর এই বৃদ্ধাশ্রমের প্রত্যেকটা মানুষজনই এই মন্দিরেই খাওয়া দাওয়া করে। উফ, আজকের আকাশটা দেখুন কি দুর্দান্ত লাগছে বলুন। জানেন তো এখানকার খাওয়া দাওয়ার কুপনেরও না খুব একটা বেশি দাম নয়। ওই প্রত্যেকটা কুপনই 10 টাকা করে নিয়েছে। চলুন এবার একটু মন্দিরের ভেতরে যাই। আমি পাকুমকে নিয়ে একটু প্রণাম করাবো ভাবছি মন্দিরে ওখানে, মানে ওই বাচ্চাদেরকে গড়াগড়ি দেওয়ায় না সেই জিনিসটা। মেনলি আমি, পাকুম আর বড় মামি এসেছি, বাকিরা সবাই এসেছে বলে তাদের আর অত ইচ্ছে ছিল না ভেতরে ঢোকার। ওরা গিয়েছে ওই খাবারের ওখানে লাইন দিতে। আর ভেতরে মন্দিরে এসে দেখলাম কি সুন্দর একটা 4 পেয়ে ছানা মন্দিরের ভেতরে সুন্দরভাবে শুয়ে আছে, ওকে কেউ ডিস্টার্ব করছে না। এই রোদের মধ্যে মেয়েটাকে এনেছি ঠিকই, কিন্তু ওর এই সাদা সাদা গাল দুটো পুরো একদম ন্যাচারাল ব্লাশের মতো লাল হয়ে গেছে জানেন। খানিক পরে তো এত বিরক্ত করছিল, বাধ্য হয়ে ওকে কোলে নিয়ে আমি লাইনের বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকুলতলার গান শোনাচ্ছিলাম। আর 2 দিন ধরে মেয়েটা বাবার থেকে দূরে আছে, বাবারও তো ভীষণ মন খারাপ। বাবাকে একটু ভিডিও কল করলাম মেয়েকে দেখানোর জন্য, কিন্তু মেয়ে তো এত কান্না করছিল, বাধ্য হয়ে ফোনটা তখন কেটে দিলাম। তারপরে আমরা আবার লাইন দিয়ে ভেতরে গিয়ে খেতে বসলাম। এখানে অবশ্য সব কিছু নিরামিষ খাওয়া দাওয়া ছিল। আর আমাদের খাওয়ার পরে প্ল্যান ছিল একটু গোলাপবাগে আসার। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানকার রমনা বাগানটা দেখার। এর আগে অবশ্য আমরা এসেছিলাম বন্ধুদের সাথে, কিন্তু তখন বন্ধর টাইম হয়ে গেছিলো বলে আমরা আর ঢুকিনি। তারপরে এই সামনে যে হোস্টেল ক্যাম্পাসটা আছে সেখানে গিয়ে একটু গল্প টল্প করে আমরা আবার ট্রেন ধরে বাড়ি ফিরে এসেছিলাম। যাই হোক, আজকের তো আমাদের আবার ফিরে যাওয়ার কথা ছিল জানেন তো, কিন্তু যেহেতু আজকে 21শে জুলাই সেরকমভাবে বাস ফাস থাকবে না বলে ট্রেনে প্রচুর ভিড় হতো। আর জানেনই তো ছোটো বাচ্চা আমাদের সাথে আছে, তাকে নিয়ে আর ওই ভিড়ের মধ্যে আমরা কোনো রিস্ক না নিয়ে থেকে গেলাম। আর বাড়িতে আমিই বলেছিলাম যে আমি এই জুটা দেখতে চাই, সবাই মিলে চলো দেখে আসি। তাই মন্দিরে খাওয়া দাওয়া সেরেই একদম এখানে চলে এসেছি। আমাদের হাতে বেশ অনেকটা টাইম আছে। এখন প্রায় বাজে 2টো, আর এটা বন্ধ হয়ে যায় 4:30, মানে আমাদের কাছে পুরো 2.5 ঘন্টা সময় আছে। এখানকার টিকিটের দামও খুব বেশি নয়, ওই মাথা পিছু 25 টাকা। আগে জানেন তো এখানে চিতাবাঘ ছিল না, নতুন এই বছর এই কয়েকটা চিতাবাঘ এনেছে। তা এত গরম বাঘগুলোও কেমন হাঁপাচ্ছে।
প্রথমে যখন ঢুকলাম তখন তো বাঘগুলোকে দেখতেই পাচ্ছিলাম না, বেশ কয়েকটা ওই ঘরের মধ্যে ঢুকেছিল সেটা দেখতে পেলাম। তারপরে যখন খাঁচার উল্টো দিকে এলাম দেখলাম এই বাঘটা গাছের আড়ালে বসে বসে হাঁপাচ্ছে। ব্যাস, তারপরে ওকে দেখার পর খাঁচার বাইরে যারা ছিল তাদেরকে জন্তু মনে হচ্ছিল, আর এই খাঁচার ভেতরে চার পেয়ে জন্তুটাকে অনেক সিভিলাইজড মনে হচ্ছিল। কিছু কিছু মানুষ তো আবার ওকে কুকুরের মতো আতু আতু করেও ডাকার চেষ্টা করলো। ওমা, তা করতে করতে দেখলাম খাঁচার ভিতর থেকে আরও একটা সাদা মতো চিতা বেরিয়ে এলো। ঠিক সাদা নয়, কিন্তু এর মতো এত ডার্ক কালারও নয়। আসার পর দুজনে মিলে কী যে যুক্তি করলো, দিয়ে দুজনে খাঁচায় ফিরে গেল। এইখানে আবার অনেকগুলো হরিণকে দেখলাম, জানেন তো, বেশ ছোট বড় মিলিয়ে অনেক রকমের হরিণ ছিল। কিন্তু এদের যে বোর্ডটা, সেই বোর্ডটা কোথায় আমি খুঁজে পেলাম না, না হলে দেখতাম এটা কোন প্রজাতির হরিণ। জানেন তো, অনেক আগে যখন আমি অনেকটা ছোট ছিলাম তখন আমার বোন হয়নি, মা বাবার সাথে একবার আলিপুর জুতে গেছিলাম, তখনও এরকম অনেক পশু পাখি দেখেছিলাম। আজ হঠাৎ সেই স্মৃতিটাই মনে পড়ে গেল। তারপরে এখানে যখন এলাম তখন দেখলাম অনেকগুলো পাখি আছে। তারই একটা খাঁচার মধ্যে দেখছি এই দেখুন অস্ট্রিচ, আর তার পরের খাঁচাটাই ছিল একটা ময়ূর। ময়ূরটা না কি ভালো লাগছিল দেখতে। এই প্রথমবার আমি ময়ূর সামনাসামনি দেখলাম, এর আগে তো ফোনে বা টিভিতেই দেখেছি। আর ময়ূরের গায়ের রঙটা এত ভালো লাগছিল। এমনিতেই আমার নীল রঙটা ভীষণ পছন্দের, তার উপরে ময়ূরের যে নীলটা, সেটা যে অ্যাকচুয়ালি যে এতটাই সুন্দর, সামনে থেকে না দেখলে বুঝতে পারতাম না। যদিও ওর পাখাটা মেলে ধরতো তাহলে বোধহয় আরও বেশি ভালো লাগতো, আর মনটা একদম জুড়িয়ে যেত। তা করতে করতে এই পাখির খাঁচার সামনে এসে দেখছি এদের নাম ইমু। আর আমি আবার পাকুমকে জানেন তো আদর করে ইমু ইমু করতাম। আসলে পাকুম তো আমাদের একটু ছোট্টখাট্টো, সেই জন্য ছোট করে আমি ইমু পাখি বলতাম। ও মা, এখানে আসার পর আমার ধারণা পুরো পাল্টে গেল। ইমু পাখি ছোট হওয়ার পরিবর্তে অনেকটা বড়। জানেন তো এই বাঁদরগুলো কি ভালো, যেখানে মানুষ দেখছে সেই মানুষগুলোর সামনে চলে আসছে। বাকি জন্তু জানোয়ার তো মানুষগুলোকে দেখে সরে পালিয়ে যাচ্ছিলো, কিন্তু বাঁদরগুলো আবার ঠিক তাদের উল্টো। আবার আমি এই প্রথম জানেন তো সজারু দেখলাম। বাবারে, সজারুর কাঁটাগুলো কি মোটা মোটা, আর এই খাঁচাটাতে অনেকগুলো সজারু একসাথে ছিল। গুলোকে দেখে জানেন তো আমার না ব্যোমকেশ বক্সীর সজারুর কাঁটা গল্পটা মনে পড়ে গেল। যদিও সানডে সাসপেন্সের একটা এপিসোডে এটা আমি শুনেছিলাম। জানেন তো, এখানে আসার পর আমি আনন্দে এতটাই এক্সাইটেড হয়েছিলাম যে সবাইকে পেছনে ফেলে আমি একা একাই সামনে গড়গড় করে এগিয়ে যাচ্ছিলাম, আর প্রত্যেকটা খাঁচার সামনে দাঁড়িয়ে ভালো করে প্রাণীগুলোকে অবজার্ভ করছিলাম। আসলে ছোটোবেলায় যখন দেখেছিলাম তখন তো এতটা ভালো বুঝতাম না, আর এখন প্রত্যেকটা প্রাণীর সম্পর্কে মোটামুটি কোথাও না কোথাও পড়েছিলাম, তাই তাদেরকে ঠিক বইয়ের পড়ার সাথে মিলিয়ে দেখছিলাম ঠিক ওদেরকে কেমন লাগছে। আমাদের মোটামুটি সবকটা খাঁচাই দেখা হয়ে গেছে, খুব বেশি প্রাণী নেই, অল্প কিছু আছে, কিন্তু যে কটাকে দেখলাম সে কটাকে দেখে না মনটা ভীষণ ভরে গেল। তবে যখন প্রথম ঢুকেছিলাম তখন এই ভাল্লুকের খাঁচাটা ঠিক বাঘের খাঁচার পরেই ছিল, কিন্তু তখন ভাল্লুকটা ঘুমাচ্ছিল একটা দেয়ালে ঠ্যাঁচ দিয়ে। আর আমরা ঠিক বেরিয়ে যাওয়ার আগে ভাবলাম দেখি আর একবার ভাল্লুকটা ঘুম থেকে উঠেছে কিনা। ও মা, ও তো ঘুম থেকে উঠলোই, আবার এই উঁচু বেদিটাতে উঠে আমাদেরকে নাচ দেখাচ্ছে। মানে সবথেকে আশ্চর্য লাগলো, যখন যেদিকে মানুষ দাঁড়াচ্ছে ও ঠিক তার দিকে ঘুরেই এরকম করে নাচছে। মামুনিটা অবশ্য বলছিল ভাল্লুকের নাকি যখন জ্বর আসে তখন ও এরকমই করে। খাঁচায় তো যাদের দেখলেন সে কটা তো সবাই ওয়াইল্ড ছিল, একমাত্র এরাই বন্ধুর মতো। আসতেই সঙ্গে সঙ্গে দেখুন কেমন সুন্দরভাবে বন্ধুত্ব করতে চলে এসেছে। আমি তো মাঝে মাঝে অবাক হই কী করে মানুষজন এদেরকে দেখে ভয় পায়। শুধু এদের একটাই দোষ, চলন্ত কোনো গাড়ি দেখলেই তার পেছন পেছন কোনো কারণ ছাড়াই ছুটতে হয়। সব থেকে মজার ব্যাপার কি জানেন তো, ভেবেছিলাম পাকুম বোধহয় জন্তু জানোয়ারগুলোকে দেখে আনন্দ পাবে। ও মা, যখন থেকে ওর মানে ওই বাগানের ভেতরে এন্ট্রি করেছি তখন ওই যে দিদার কোলে ঘুমালো, তারপরে যখন বেরিয়ে এসে আমরা টোটোয় উঠলাম তখন মেয়ে ঘুম থেকে উঠলো। এখন আমরা এসেছি বর্ধমানের মা মঙ্গলার মন্দিরে, কিন্তু আমাদের কপালটা সত্যিই খারাপ ছিল। যে টাইমে এখানে এলাম তখনও পর্যন্ত মন্দিরের গর্ভগৃহ ওপেন হয়নি, তাই মায়ের সাথে তো দর্শন হলো না, কিন্তু মনে মনে মায়ের কাছে নিজের যা ইচ্ছে সেটা জানিয়ে এসেছি। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন একবার মায়েদের সাথে এই মন্দিরে এসেছিলাম। আজ এত বছর পর আবার এসে আগের স্মৃতিগুলো যেন সব মনে পড়ে গেল। গিয়ে এসে তো পাকুমের ফুল এনার্জি, সারাক্ষণ একা একা খেলা করে গেল, আর আমরা প্রত্যেকেই ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই রাতের বেলায় আর ব্লগ করা হয়নি। যদিও রাতের বেলায় মেজমামি আমাদেরকে বিরিয়ানি খাইয়েছিল, কিন্তু সেইটুকুও ভিডিও করার ইচ্ছা হয়নি।
এমনকি ভিডিওটাও যে এডিট করব সেটাও একটু ইচ্ছা হচ্ছিল না। তাই শেষে ইউটিউবে একটা পাকুমের অন্নপ্রাশনের ভিডিওটা আপলোড করে দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। তারপরে তো সকালেই আবার তাড়াতাড়ি উঠতে হলো, আজকে বাড়ি ফিরবো। তাই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে পাকুমকে ফ্রেশ করিয়ে একটু খাইয়ে নিয়ে আমরা স্টেশনে চলে এসেছি। ও আপনাদেরকে তো বলাই হলো না, আমার মেয়ের আবার জানেন তো ঘুম ভীষণ পাতলা, অল্প একটু ঘুমিয়ে তারপরেই উঠে পড়ে। আর ডাক্তারবাবুর ওষুধগুলো খাওয়ার পর আমি খেয়াল করলাম পাকুমের ঘুমটা একটু ডিপ হয়েছে, আর সাথে ওর খিদেটাও বেড়েছে। কিছুদিন আগেও পর্যন্ত আপনাদেরকে বলছিলাম পাকুম খাওয়া নিয়ে ভীষণ ভ্যানতারামো করছে, সেই জায়গাতে ও ঠিকঠাক করে খাওয়া দাওয়াটা করছে। ওর ঠাকুমা কি সুন্দর একটা ব্যাগের মধ্যে ওকে বসিয়ে দিয়েছে, আর ও না জানলার দিকে তাকিয়ে আছে। অবশ্য খানিকক্ষণ এরকম বসে থাকার পরও ঘুমিয়ে গেছিল। তারপরে বাকি রাস্তাটা পাকুম ঘুমিয়ে কাটিয়ে দিল, আর আমি জানলার দিকে তাকিয়ে গান শুনতে শুনতে কাটোয়ায় একদম পৌঁছে গেলাম। তাহলে বন্ধুরা, আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।